আপনি যতক্ষণ সফল হতে না পারবেন, আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। সফল হবার জন্য যেটা আমাদের করা উচিত সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের প্রত্যেকের নিজ নিজ দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত, তাহলেই আমরা সফলতার দরজায় পৌঁছাতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকালে নাস্তা করেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই যে ছোট নবাব, সে আজকে ঘুম থেকে উঠতে অনেক বেলা করে ফেলেছে। তো বাসার দেখবেন ছেলেমেয়েরা যদি খাওয়া দাওয়া না করে, আপনি যতই কাজ করেন না কেন, আপনার কাজের মাত্রা কখনোই মনে হবে যে কমেনি। কারণ বাচ্চাকে খাওয়ানো আমার কাছে একটা যুদ্ধের মতো। অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর এখানে খাওয়াতে বসেছি। চাইছিল সে টিভির রুমে বসে খাবে, কিন্তু আমি চাই না ও টিভি দেখে দেখে খাক। তাহলে দেখা যায় ও খাবারের প্রতি যে একটা টেস্ট, ওটাও বুঝতে পারে না। ওকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ করিয়ে তারপর আমি গেছিলাম ওর জন্য বই নিয়ে আসতে। আর এখানে সে এসে দেখি তাকে চেয়ারে বসিয়ে রেখেছিলাম। চেয়ারে সে নেই, সে টেবিলের নিচে লুকিয়ে আছে। সে জানে যে মা এখানে আসবে, সেই জন্য সে লুকিয়ে আছে। তো যাই হোক, আমি সবসময় যেটা করি যে ওকে সকাল আর সন্ধ্যা এই দুই বেলা ওকে মোটামুটি একটু পড়াতে বসাই, যাতে ধীরে ধীরে ওর অভ্যাসটা পড়ার অভ্যাসটা পরিণত হয়। নয়তো দেখা যায় হঠাৎ করে যখন আমরা এগুলো ওদের সাথে করতে যাই, তখন কিন্তু ওরা কখনোই এগুলো মানতে চায় না। তো ছোটোবেলা থেকেই ওকে একটু অভ্যাসে পরিণত করি, যেটা ওর বড় ভাইয়ের সাথেও করেছিলাম। আসলে এখনকার কোনো বাচ্চাই কথা শুনতে চায় না, তার মধ্য থেকেও আমাদের মায়েদের বুদ্ধি করে তারপর কিন্তু ওদেরকে হ্যান্ডেল করতে হয়। তো ও চেয়েছিল এখন খেলাধুলো করবে, টিভি দেখবে বা আমার সাথে খেলবে। দেখা যায় আমি এখন আমার কাজকর্মে লেগে পড়ব। তো যেটা হয় আর কি, যে ওকে আধা ঘন্টা বলেন বা 10-15 মিনিট হলেও আমি ওকে একটু এই সকালে পড়াটায় সময় দিই। নয়তো বা দেখা যাবে যে ও এখন টিভির রুমে চলে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই টিভি নিয়ে বসা, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। এখনকার অনেক বাচ্চারাই কিন্তু টিভি আর মোবাইল নিয়েই বেশি ব্যস্ত থাকে। তবে আমরা যে মায়েরা আছি, সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখি। আর যারা ইউটিউবে কাজ করি, দেখা যায় সেই মোবাইলের পিছনে ঘাটাঘাটি করতে করতে নিজের সন্তান কি করছে না করছে এদিকে বেশি একটা কর্ণপাত দিতে পারি না। তবে এটা আমাদের একদমই করা উচিত নয়, কারণ আগে হচ্ছে সংসার, সন্তান, তারপরে হচ্ছে আদার্স অন্য কিছু। আমি আমার গত চ্যানেলটা নিয়ে যে অনেক কষ্ট করেছি, সেটা আপুরা অনেকেই কম বেশি জেনে থাকেন। তো ওই চ্যানেলটা যখন অফ করেছি, আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছিলাম। আর সে থেকে মনে করেছিলাম আমি চ্যানেল আর ওপেন করব না। তবে আপনাদের মায়ায় পড়ে গেছিলাম, যার কারণে আমি কিন্তু চ্যানেল বন্ধ করে থাকতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু নবাবের পড়া হয়ে গেছে, এখন আর সে পড়বে না। তো মোটামুটি আমি যতটুকু পেরেছি ওকে সামলিয়ে এখন আমি আমার কাজে লেগে পড়ব, আর ও ওর মতো থাকতে পারবে। আমি যতটা ইউটিউবে সময় দিই, তার থেকেও বেশি সময় দেওয়ার চেষ্টা করি আমার দুই ছেলেকে, কারণ ওরাই আমার সব কিছু। ওদের যদি হ্যান্ডেল ঠিকমতো করতে না পারি, ওদের মানুষ যদি ঠিকমতো করতে না পারি, তাহলে আমার ইউটিউব বলেন আর আমার কর্মজীবন বলেন, যেটাই বলেন, সব কিছুই আমার কাছে মনে হবে ব্যর্থ। তাই সবার আগে ওদের দিকেই আমার নজরটা দেওয়া উচিত, তারপরে আদার্স অন্য কিছুর দিকে আমি খেয়াল দিব। আমি আমার আগের চ্যানেলটাতে যতটা কষ্ট করেছি, এই চ্যানেলটাতে তার অর্ধেকাংশ কষ্ট করি না। তবে সেই চ্যানেলটাতে যেহেতু আমি অনেক কষ্ট করেছি, কিন্তু সেখানে আমি কিন্তু সফল হতে পারিনি। হয়তোবা আমি ধৈর্য দিয়ে যদি থাকতে পারতাম, সেখানে সফল হতে পারতাম। কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবার পরেও আমি ছেড়ে দিয়েছি একটাই কারণে, যে সারাদিন কষ্ট করার পরে যদি চ্যানেলে ভিউজ না আসে, তাহলে সেখানে কষ্ট করে এত পরিশ্রম করে থাকার কোনো মানে হয় না। গত কোনো একটি ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল, আপু আমি কী নিয়ে ভিডিও তৈরি করব, আমার বাসায় তেমন কোনো মালামাল ফার্নিচার নেই, আর আমি কোনটা ইউটিউবের সামনে তুলে ধরবো বুঝতে পারছি না। তো সেই আপুকে উদ্দেশ্য করেই আমার এই কথাটি বলা। হ্যাঁ, ইউটিউবে যদি ব্লগিং চ্যানেল কারো খুলতে হয়, সেই ক্ষেত্রে তার
আদার যে সাংসারিক জিনিসগুলো, ফার্নিচার, এগুলো অবশ্যই প্রয়োজন আছে। কারণ একটি চ্যানেল খুলতে গেলে আপনি ব্লগিং চ্যানেল বাসায় বসে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাজকর্ম অনেক কিছু শেয়ার করতে হবে। তো যদি বাসায় কাজকর্মের মাত্রাটা কম থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা কুকিং চ্যানেলই সেই আপুর জন্য বেস্ট হবে। কারণ কাজকর্ম ছাড়া যদি কোনো ব্লগিং চ্যানেল খোলা হয়, তো সেখানে শুধু রান্নাবান্না দেখিয়ে কোনো ব্লগিং চ্যানেল আমার মনে হয় না সেটা প্রপার ওয়েতে দেখানো যায়। একটা আপু আমার মানি প্লান্ট চারা দেখে বলেছিল যে আপু আমি মানি প্লান্ট চারা লাগাই, কিন্তু সেটা কোনোভাবেই হয় না, মরে যায়। আপু আমিও সেই মানি প্লান্ট চারা সেভাবে লাগাতে পারি না। আমিও কোনো একটা সময় আফসোস করতাম যে আমার এরকম যদি বাসায় মানি প্লান্ট চারা হতো কতই না ভালো হতো। আমিও পারি না, তবে চেষ্টা করতে করতে একটা সময় দেখা যায় যে এখন হয়ে গেছে। তবে আহামরি তেমন কোনো ঝামেলার না। এই মানি প্লান্ট ছাড়া কিন্তু পানির ভিতরেও লাগানো যায়, তবে আমার কাছে মনে হয়েছে কি পানির থেকে মাটির ভিতরে এই গাছগুলো বেশি ভালো হয়। তো আমার বারান্দায় যে গাছগুলো আছে তার মধ্য থেকে আমি একটা শিকড় কেটে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে সেটাকেই 2 অংশ করে তারপর লাগিয়ে দিব। তো আমি এটা লাগানোর জন্য আজকে কাচের বাটির মধ্যে মাটি দিয়েছি। দেখা যাবে এটা আমি ডাইনিং টেবিলে কিংবা ওয়ার্ড্রোফের উপরে, ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে রাখতে পারবো। আমার ছেলেও কিন্তু আমার সাথে যথেষ্ট হেল্প করেছে। এই তো এখানে কিন্তু খুব সুন্দরভাবেই লাগিয়ে নিয়েছি। এটা অবশ্যই কিন্তু মাঝ বরাবর কেটে, আপনারা দেখতেই পেয়েছেন মাঝ বরাবর কেটে তারপর লাগিয়ে দিয়েছি। এটা আহামরি তেমন কিছু না, মানি প্লান্ট ছাড়া খুব সহজেই কিন্তু লাগানো যায়। আর এটা কিন্তু বৃদ্ধি হয় অনেক বেশি। আপনি একটা চারা লাগালে দেখা যাবে কি যে 2-1 মাস পরে বারান্দা ভরে যাওয়ার মতন অবস্থা, এমন একটা। তো আজকে যেহেতু লাগিয়েছি এই জন্য পানি দিয়ে ওকে কিছু সময় বারান্দায় রাখবো। আর এমনিতেও আমরা মানি প্লান্ট চারা যারা বাসায় রাখি, বাসার ভিতরে অন্তপক্ষে তাকে প্রতিদিন না হোক 2-1 দিন পর পর হলেও বাইরের আলো বাতাস, রোদের ছোঁয়া এগুলো পাওয়া কিন্তু খুবই দরকার। তো যাই হোক, এখানে হচ্ছে তাইফের বাবা বাজার দিয়ে গেছিলো, সেটা গুছানো হয়নি, এটা এখন গুছিয়ে নিব। তো প্রতিদিনের থেকে আজকের রান্নাবান্নার মাত্রাটা একটু বেশি, কারণ হচ্ছে আজকে রান্নাটা নিজেদের জন্য করব, সেই সাথে একটা জায়গায় রান্না করে নিয়ে যাব। এখানে তাইফের বাবার একটা খালাতো বোন আছে, তো সেই খালাতো বোনের ছেলের একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। তো তাকেই দেখতে যাব সম্ভবত। তো ছেলেটা হবার পরে আমাদের যাওয়া হয়নি, সপ্তাহখানেক হয়ে গেছে। তো এই জন্যই রান্নাবান্না করে তারপর দেখতে যাব। তো যাই হোক, এখানে রান্নার আয়োজন করতে থাকি, সেই সাথে আপুদের সাথে আরও আমার চ্যানেল বিষয়ে কিছু কথা বলি, যেগুলো আপুরা রোজ আমাকে জিজ্ঞেস করে। কিন্তু আমি দেখা যায় বলতে বলতে আমিও হাঁপিয়ে গেছি। প্রত্যেকটা আপুরাই বলে আপু তোমার চ্যানেল দেখে উৎসাহ পাই, তোমার চ্যানেল থেকে কিছু শিখতে পারি। আমি সবসময় শেখানোর জন্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। ইভেন আমি কিন্তু আমার চ্যানেলে প্রথম দিকে কিছু টেক ভিডিও দিয়েছি, যাতে আমি যতটুকু উপকৃত হয়েছি ততটুকু উপকৃত যেন আপনারাও হন। তো অনেক আপুরা তারপরেও বলে যে আপু ভিউজ আসে না, কি করব। তো আপুদেরকে আর কি বলবো, আমি কিন্তু খুব সহজভাবেই 4 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে ডলারটা পূরণ করতে হয়তোবা একটু সময় লাগবে, তবে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়তোবা সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা রাখছি। ওদিকে চুলায় বসিয়েছিলাম, সেখানে কিন্তু রান্নাটা করতে পারিনি। তো এই জন্য আবারও নিয়ে এসেছি ডাইনিং টেবিলের উপরে ইন্ডাকশনে। আমার যে কি মহাজ্বালা চলছে এই গ্যাসের সমস্যার কারণে। দেখা যায় রান্নাঘরে ইন্ডাকশন যে বসাবো ওখানে কোনো কারেন্ট সুইচ নেই। তো সেই কষ্ট করে হলেও আমার ডাইনিং টেবিলের উপরে অনেক ঝামেলার মধ্য দিয়ে রান্না করতে হয়, কিছু করার নেই। আমার চ্যানেলটা শুরুর দিকে কিন্তু এরকম ছিল না। আমি কিন্তু কোনো ভিউজ যে অনেকে আছে না যে ভিউজ বলে বলে নিয়ে আসে, সেরকম না। আমি কিন্তু সব কিছু এখানে অর্গানিকভাবে নিয়ে এসেছি। এখানে আমি কোনো এমন না যে কাউকে স্প্যাম কমেন্ট করেছি
বা কাউকে লিঙ্ক শেয়ার করেছি বা ফ্যামিলির বা পরিচিত কারো কাছে শেয়ার করেছি, কাউকেই কোনো কিছু শেয়ার করিনি। এখানে আমি জাস্ট চ্যানেলটা খুলে আমি ভিডিও আপলোড করেছি। তবে 2-3টা জিনিস ফলো করে আমি এখানে ভিডিও আপলোড করেছি। সেটা হচ্ছে আমি ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখেছি। দ্বিতীয়ত টাইটেলটাকে ফলো করেছি, কারণ টাইটেলের উপরেই কিন্তু একটা ভিডিও রিচ করে। টাইটেলটা যদি সুন্দর না হয়, সার্চেবল না হয়, তখন ভিডিও কিন্তু পপুলার হয় না আর ভিডিও কিন্তু রিচ করে না। তো চ্যানেল রিচ করানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের সার্চেবল টাইটেল দিতে হবে, সেই সাথে কিন্তু আমাদের কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে। আমার প্রথম মাসে 500 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছিলাম আমি। তারপর দ্বিতীয় মাসে 500 হয়নি, দেখা যায় 1 মাসের একটু বেশি লেগেছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দরভাবে হয়ে গেছে, যেটা আমি বুঝতেও পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়াচ টাইম নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা থাকে, দেখা যায় 6-7 মাস কিংবা 1 বছর পার হয়ে যায়। তো সেই দিক থেকে কিন্তু আমি 4 মাসের মধ্যেই ওয়াচ টাইম ফিল আপ করেছি। সেখানে দেখা যায় এখন মাশাআল্লাহ অনেকটা দূর আমি এগিয়ে আসছি। আর এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি না থাকতো তাহলে কিন্তু কখনোই আমি এত দূরে আসতে পারতাম না। তো আমার যা কিছুই হয়েছে সব কিছুই কিন্তু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা ছিল বিদায় আমি এত দূর আসতে পেরেছি। দেখতেই তো পেয়েছেন চিংড়ি মাছটাকে কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে নিয়ে রান্না করেছি, আর মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। আজকে রান্নাটা কিন্তু একদম এবড়ো থেবড়োভাবে করতে হয়েছে, কারণ গ্যাসের অবস্থা অনেকটাই খারাপ ছিল। তো কী আর করার, যেহেতু এক জায়গায় যেতে হবে তো রান্না তো করতেই হবে। আর ওখানে হচ্ছে কবুতরের মাংসটাও রান্না করেছি, সেটা মাঝ বরাবর কিছু অংশ স্কিপ হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত এই জন্য। আর এখানে হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি। আজকের এই ভিডিওটা হয়তোবা অনেক আপুদের কাছে একটু লম্বা মনে হবে, তারপরও আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে কষ্ট করে একটু দেখে নেবেন। আমি হচ্ছে এই ভিডিওগুলো যখন সব কিছু শ্যুট করেছিলাম তখন কিন্তু অনেকটা লম্বা সময় হয়ে গেছিলো, সেখান থেকে স্কিপ করতে করতে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এই রান্না বান্না এগুলো ডিটেলসে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা দেখা যায় 1 ঘন্টার কাছে চলে যেত। তো সেখান থেকে স্কিপ করতে করতে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাও রান্না সেই সাথে বাকি সব রান্নাগুলো হয়ে গেছে। জানি না আমার ভিডিওর এই অবধি কোন আপু ভাইয়া আঙ্কেল আন্টি আমার সাথে আছেন, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এখানে হচ্ছে ওই যে বাবুটাকে দেখতে যাব, বাবুটার জন্য 2টা ড্রেস নিয়েছি। তো 0 সাইজের ড্রেস দেখা যায় মার্কেটে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলেও মনের মতো পাওয়া যায় না, আর যেটা পাওয়া যায় সেটা আবার দেখা যায় দেখতে সুন্দর লাগে না। তো মেয়েদের ড্রেস কিন্তু অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, কিন্তু ছেলেদের ড্রেস কিনতে গেলে দেখা যাবে কি যে ছেলেদের ড্রেস মনের মতো হয় না, পছন্দ হয় না। মেয়েদের ড্রেস পাওয়া যায়, আপনি যে ধরনের ড্রেস কিনতে চান বা যত শৌখিনতা সবই কিন্তু মেয়েদের ড্রেসের। ছেলেদের ড্রেস কিন্তু খুব সিম্পলের মধ্যেই হয়। আর এখানে হচ্ছে যেহেতু নতুন মানুষের মুখ দেখতে যাব, নতুন মেহমানের, তো এই জন্য তাকে তো গহনা দিয়ে দেখতেই হবে। এখানে একটা আংটি নিয়েছি। আংটিটা যদিও বাচ্চা মানুষও তো আর পরতে পারবে না, তবে ওর মুখ দেখে প্রথমে তো একটু স্বর্ণ গহনা এগুলো দিতেই হবে। তো আংটিটা বেশ ভালোই হয়েছে, অনেকটা মজবুত, দেখা যাবে ও এখন পরতে না পারলেও ভবিষ্যতে পরতে পারবে। তো আমার আঙ্গুলের এই বরাবর পর্যন্ত এসেছে, মোটামুটি অনেকটাই বড়। এখন স্বর্ণের অনেক দাম, দেখা যায় যে স্বর্ণে মনের মতো কাউকে দিতে চাইলেও দেওয়া যায় না। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।